আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের বিজ্ঞানের লেকচার 17 নিয়ে আজকে তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আশা করি এখন তোমরা ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ। তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, ভেরি গুড। ওকে, হ্যাঁ এখন সাউন্ড আছে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, আলহামদুলিল্লাহ তোমরা যেহেতু সবাই ভালো আছো। ওকে, ঠিক আছে। তো তোমরা যেহেতু ভালো আছো শুনে খুবই ভালো লাগছে। তো আমরা এই চতুর্থ অধ্যায় নিয়ে পড়াশোনা করছিলাম, উদ্ভিদের বংশবৃদ্ধি। তো আমরা যৌন প্রজনন কি সেটা নিয়ে আজকে আসলে কথাবার্তা বলবো। তার আগে দেখো, আমাদের একটা হোমওয়ার্ক ছিল, খুবই সহজ একটা হোমওয়ার্ক। তো এটার সলিউশন তোমরা দেখলাম অনেকেই আপলোড করেছো, আনসারটা অনেক চমৎকার করে লিখেছো, আবার অনেকে ছোটখাটো একটু ভুল হয়েছে। তো ম্যাক্সিমামেরই যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে চিহ্নিত চিত্র অঙ্কন করতে গিয়ে। এই চিহ্নিত চিত্র অঙ্কন যখন তোমরা করতে গিয়েছো তখন দেখা গেছে যে কিভাবে মার্কিং করতে হবে বা ছবির যে নান্দনিকতা, এটা অনেকের ক্ষেত্রে রক্ষা হয় নাই। সো আমি এটা নিয়ে একটু কথা বলবো। তার আগে দেখো, আমরা যদি খুবই সংক্ষেপে এটা সমাধান দেওয়ার চেষ্টা করি। ফার্স্টলি দেখো প্রশ্নে কি বলেছে। জ্ঞানমূলক প্রশ্নটা ছিল পরাগায়ন কি। আমরা সবাই জানি যে প্রক্রিয়ায় কোন একটি ফুলের পরাগরেণু পরাগধানী থেকে ওই একই ফুলের অথবা একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় সেটাকে আমরা কি বলছি? পরাগায়ন বলছি, ঠিক আছে। তো এরপর এটাকে আমরা পরাগ সংযোগও বলে থাকি। এরপর কি আছে? স্ব ও পর পরাগায়নের মধ্যে পার্থক্য লিখো। অর্থাৎ একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? স্বপরাগায়ন। আর একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? পরপরাগায়ন। অর্থাৎ স্বপরাগায়নের শর্ত হচ্ছে একই গাছে পরাগায়ন হতে হবে, পরপরাগায়নের শর্ত হচ্ছে দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগায়ন হতে হবে, তবে অবশ্যই একই প্রজাতির ফুল। এখন দেখো, এটা তো বেসিক পার্থক্য বা মেইন পার্থক্য। এছাড়াও কি হতে পারে? স্বপরাগায়নে হচ্ছে বাহকের প্রয়োজন হয় না, কিন্তু পরপরাগায়নে কিন্তু বাহকের প্রয়োজন হয়। এরপর দেখো, স্বপরাগায়নে মানে বাহকের উপর নির্ভরশীল না আসলে স্বপরাগায়ন। এরপর দেখো, স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম হয়, পরপরাগায়নে পরাগরেণুর অপচয় অনেক বেশি হয়। স্বপরাগায়নে পরাগায়নের একটা নিশ্চয়তা থাকে, বাট পরপরাগায়নে এরকম কোনো নিশ্চয়তা থাকে না, অর্থাৎ একটা অনিশ্চিত পর্যায়ে। স্বপরাগায়নে নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না এবং বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে। এবং পরপরাগায়নে কি হয়? যেহেতু অন্য গাছের ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, তাহলে কিন্তু নতুন বৈশিষ্ট্য আবির্ভাবের একটা সুযোগ থাকে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে না, ঠিক আছে। সো এই বিষয়গুলো লিখলেই হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কিন্তু এসেছে 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ খ নাম্বারের ক্ষেত্রে প্রশ্নটা এসেছে অনুধাবনমূলক প্রশ্ন। তো বক্স করে আমরা 2টা থেকে 3টা পার্থক্য লিখে দিলেই কিন্তু এনাফ। প্রধান 2-3টা পার্থক্য লিখে দিলেই ইনাফ, ঠিক আছে। সো এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই। আচ্ছা, এটা আসলে আমাদের হাতে না। রামিসা, কিভাবে অপচয় রোধ করা যায় না এটা না। ধরো কোনো না কোনো দূরের একটা ফুলের মধ্যে পরাগরেণু পতিত হবে, আদৌ পতিত হবে কিনা তো এটা তো আসলে নিশ্চয়তা নেই। তো এই জন্য পরাগরেণুর অপচয়টা হতে পারে। এটা হচ্ছে স্ব পর পরাগরেণুর মধ্যে পার্থক্য গেল। এরপর একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র। তুমি কি উদ্দীপকে যে ছবিটা দেওয়া আছে এটার দিকে লক্ষ্য করেছো? দেখো তো, ছবিটাতে যখন মার্কিং করা হয়েছে, ছবির চিত্রটা যখন চিহ্নিত করা হয়েছে তখন কিভাবে চিহ্নিত করা একটু খেয়াল করো তো। সবটা দেখো ডান পাশে চিহ্নিত করা আছে, তাই না? একদম দেখো ডান সাইডে চিহ্নিত করা। আরেকটা জিনিস খেয়াল করো, একদম একই বরাবর দাগগুলা দেখো, একটা লম্বা একটা খাটো, একটা এই পাশে একটা এই পাশে, বা একটা কোন রকম এরকম দাগ দিয়ে দেওয়া, বা একটা ছোট বড় এরকম কিন্তু না। সবগুলা দেখো একদম সমান সমান দূরত্বে আছে। দেখো একদম সমান দূরত্বে কিন্তু দাগগুলা দেওয়া আছে, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকেও চিহ্নিত করা উচিত ছিল। যারা হোমওয়ার্ক আপলোড করেছো তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করো নি, ঠিক আছে। হ্যাঁ, বক্স আঁকাটা মাস্ট খ নাম্বারের ক্ষেত্রে আসলে, কারণ এতে যে তোমাকে 0 দিয়ে দিবে বক্স না আঁকলে ব্যাপারটা এমন না, কিন্তু আসলে দেখতে অতটা সুন্দর লাগে না আর কি। নান্দনিকতার যে একটা বিষয় আছে, উপস্থাপনার যে সৌন্দর্য, সেই বিষয়টা রক্ষা হয় না। তো আমরা যখন মার্কিং করব তখন এইভাবে সমান করে মার্কিং করতে হবে। যেমন এটা কি ছিল? দলমণ্ডল, ঠিক আছে। ধরো তুমি এখানে লিখলা দলমণ্ডল, ঠিক আছে, এটা একদম সমান। আবার কি, এটা কি পরাগ দণ্ড, বা এটাকে আমরা বলতে পারি পুংস্তবক। ঠিক এই পজিশনে একদম অ্যালাইনমেন্ট সোজা করে লিখতে হবে, পুংস্তবক, ঠিক আছে। মার্কিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা কি ছিল? স্ত্রী স্তবক। সো এটা সুন্দর করে বলতে হবে স্ত্রী স্তবক, মানে মার্কিংটা হবে একদম সোজা বরাবর। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে এটা ছিল বৃতি,
ডি নাম্বারটা ছিল বৃতি। ঠিক আছে, তো এইভাবে সুন্দর করে সোজা বরাবর মার্কিংটা করতে হবে, এই ব্যাপারটা যাতে খেয়াল থাকে। ঠিক আছে, ওকে। তো এরপর দেখো ফল এবং বীজ উৎপাদনে উদ্দীপকের বি এবং সি এর ভূমিকা। বিটা কি ছিল? বি ছিল পুংস্তবক, সি ছিল স্ত্রীস্তবক। তো পুংস্তবক থেকে তৈরি হয় শুক্রাণু, স্ত্রীস্তবক থেকে তৈরি হয় ডিম্বাণু, আর ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলেই নিষেক সম্পন্ন হয়। আর নিষেকের ফলে গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি হয় সেখান থেকেই ফল সৃষ্টি হয়, গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়। আর গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে সেই ডিম্বক রূপান্তরিত হয়ে বীজে পরিণত হয়। তাহলে দেখো ফল ও বীজ উৎপাদনে কিন্তু আলটিমেটলি পুংস্তবক এবং স্ত্রীস্তবক অপরিহার্য। ওকে, সো এটা একটু ভালো করে বর্ণনা করে লিখতে হবে। ঠিক আছে, তো মাইশা জিজ্ঞাসা করেছে পর পরাগায়নে কিভাবে একটি ফুল থেকে অন্য ফুলে পরাগায়ন হয়? মাছির মাধ্যমে। শুধু মাছি না, আমরা পড়েছিলাম পরাগায়নের মাধ্যম টপিকটার মধ্যে কিন্তু আমরা পড়িয়েছিলাম, সেখানে হচ্ছে সেখানে আমরা দেখিয়েছিলাম পানির মাধ্যমে, বায়ুর মাধ্যমে, যে কোনো প্রাণীর মাধ্যমে বা পতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগায়ন হতে পারে। ঠিক আছে, বাহকের উপর নির্ভরশীল আর কি প্রসেসটা। ঠিক আছে, ভেরি গুড। তো যারা করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আপলোড করতে পারো নাই তারা এখন আনসার আপলোড করতে পারবা, চেক করে দিব ইনশাল্লাহ। তো আসো আমরা আজকের রেগুলার পড়াশোনাটা শুরু করি। তো আমরা যৌন প্রজনন নিয়ে পড়াশোনা করছিলাম, তো আজকে আমরা দেখব কিভাবে নিষিক্তকরণটা হয় এবং একই সঙ্গে ফলের উৎপত্তিটা কিভাবে হয়। ঠিক আছে, তো দেখি চলো। ফার্স্টেই বলেছি নিষিক্তকরণ জিনিসটা আসলে কি। দেখো, একটি পুংগ্যামেট যখন অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হয়, এই পরিপূর্ণভাবে মিলিত হওয়াটাকেই বলা হচ্ছে কি নিষেক বা নিষিক্তকরণ। কি বলা হচ্ছে? নিষেক বা নিষিক্তকরণ। যদি আমরা ইংরেজি টার্মটা মনে রাখি সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। কি বলি? ফার্টিলাইজেশন। ঠিক আছে, একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেটের সঙ্গে সম্পূর্ণরূপে মিলিত হওয়াকে আমরা কি বলি? নিষেক বা ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ। তো এখন দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হচ্ছে নিষিক্তকরণের পূর্ব শর্ত। এটা এমসিকিউ এ খুব আসে। নিচের কোনটি নিষেকের পূর্ব শর্ত? তাহলে কি হবে আনসারটা? জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হচ্ছে নিষিক্তকরণের পূর্ব শর্ত। কারণ গ্যামেট সৃষ্টি না হলে মিলিত হবে কে? এই ডিম্বাণু শুক্রাণুই তো মিলিত হবে। ঠিক আছে, ওকে। অন্তরা, তোমার নাম নিয়েছি আপু, এখন হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। এদিকে হচ্ছে আমরা স্প্যামিং আসলে না করি। ঠিক আছে, অদরকারি কথাবার্তা আমরা না লিখি। এখন একটু খেয়াল করো, নিষিক্তকরণের পর, এই যে আমরা মাত্রই বললাম, নিষিক্তকরণের পর গর্ভাশয়টা পরিণত হয় ফলে এবং ডিম্বক পরিণত হয় বীজে। তো আসো গর্ভাশয় কি, ডিম্বক কি, এগুলো নিয়ে আসো আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলি। ঠিক আছে, স্বপরাগায়নে কিভাবে বাহক লাগে না? স্বপরাগায়নে বাহক লাগে, বাট সম্পূর্ণরূপে বাহকের উপর নির্ভরশীল না, যে বাহক ছাড়া যে পরাগায়ন হবেই না এরকম না। আসলে বাতাসের সাহায্যে ইজিলি পরাগায়ন হইতে পারে, মানে প্রাণী বা এরকম জীবিত কোনো বাহক না হইলেও পরাগায়ন চলে। পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত মানে নিষেক হইতে গেলে কি প্রয়োজন? ঠিক আছে, কোন শর্ত পরিপূর্ণ হলে নিষেক সম্পন্ন হবে? দেখো, ডিম্বাণু তৈরি হলে, শুক্রাণু তৈরি হলে তারপরেই তো ওরা মিলিত হবে। যদি তৈরি না হয় তাহলে কি ডিম্বাণু শুক্রাণু মিলিত হইতে পারবে? তা কিন্তু পারবে না। অর্থাৎ নিষেক হওয়ার জন্য আগে ডিম্বাণু তৈরি হতে হবে, আগে শুক্রাণু তৈরি হতে হবে। এই জন্যই বলা হচ্ছে নিষেকের জন্য আসলে কি কি প্রয়োজন, কি কি উপাদান প্রয়োজন? ডিম্বাণু শুক্রাণু প্রয়োজন। এই জন্যই বলা হচ্ছে ডিম্বাণু শুক্রাণু উৎপাদন হচ্ছে নিষিক্তকরণের পূর্ব শর্ত, অর্থাৎ জননকোষ সৃষ্টি হচ্ছে নিষিক্তকরণের পূর্ব শর্ত। এখন দেখো, এই যে বললাম গর্ভাশয়, ডিম্বক, এই জিনিসগুলো আসলে কি? আচ্ছা, নিষেক কি সেটা আমরা মাত্রই পড়াচ্ছি। রফিকা ইসলাম, তুমি মনে হয় একটু পরে জয়েন করেছো, একটু ভালো করে খেয়াল করো যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে মিলন, সব পরিপূর্ণভাবে এরা যে মিলিত হয়ে যাচ্ছে, একটা একটার সাথে মিশে যাচ্ছে, এটাকেই আমরা বলছি নিষেক। তো দেখো কিভাবে নিষেক হচ্ছে বা কিভাবে ফলের উৎপত্তি হচ্ছে এটা পড়ানোর আগে তোমাদেরকে আসো আমি একটু দেখিয়ে দেই পুংস্তবক এবং স্ত্রীস্তবকের বিশেষ কিছু স্ট্রাকচার। দেখো, তোমাদেরকে গত ক্লাসে আমি স্ত্রীস্তবকের গঠনটা দেখিয়েছিলাম, তারপরও আরেকবার বলছি। একটা স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে আমরা বলি স্ত্রীকেশর বা গর্ভপত্র। কি বলি? স্ত্রীকেশর বা গর্ভপত্র। তো এই যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে একটা গর্ভপত্র। স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে আমরা কি বলি? গর্ভপত্র। তো একটা গর্ভপত্রের তিনটা অংশ থাকে। কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? এই নিচের অংশটাকে আমরা বলি হচ্ছে গর্ভাশয়। এই নিচের অংশটাকে আমরা কি বলি? গর্ভাশয়। এরপরে যে দণ্ডের মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই দণ্ডের মতো অংশটাকে আমরা বলছি গর্ভদণ্ড। এটাকে আমরা কি বলছি? গর্ভদণ্ড। আর ওপরে থালার মতো যে অংশটা, এটাকে আমরা কি বলছি? গর্ভমুণ্ড। এটাকে আমরা বলছি গর্ভমুণ্ড। তো মজার কথা হচ্ছে, এই যে তোমার গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভেতরে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি ডিম্বক। গর্ভাশয়ের ভেতরে কি থাকে? ডিম্বক থাকে। এই যে এরকম একটা বৃত্তাকার গঠন থাকে, গোলাকার গঠন থাকে, এটাকে আমরা কি বলি? ডিম্বক বলি। ঠিক আছে, তো এই যে আমি যে চিত্রটা আঁকলাম, এটা তাহলে কিসের চিত্র? ডিম্বকের চিত্র। এটা কি জিনিস?
ডিম্বক। ঠিক আছে, তো ডিম্বকের ভেতরে অনেক অনেক কোষ থাকে। তো এর মধ্যে একটা কোষ, এই ডিম্বক যে অংশটা আছে, এই ডিম্বকের ভেতরে একটা কোষ বড় হয়ে যায়। একটা কোষ কি হয়? বড় হয়ে যায়, বড় হয়ে একটা থলির মতো গঠন সৃষ্টি করে। ডিম্বকের মধ্যে একটা কোষ বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে কি করে? একটা থলির মতো গঠন সৃষ্টি করে। এই থলিটাকে, এই যে সবুজ রঙে যে আমরা এঁকেছি, এই থলিটাকে আমরা বলি ভ্রূণথলি। এই থলিটাকে আমরা কি বলি? ভ্রূণথলি। ডিম্বকের ভেতরে যে একটা থলির মতো গঠন থাকে, এই থলিটাকে আমরা কি বলি? এই থলিটাকে আমরা বলি হচ্ছে ভ্রূণথলি। এখন একটু দেখো, এই ভ্রূণথলির ভেতরে কিছু জিনিস তৈরি হবে। যদি আমরা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, এই ভ্রূণথলির ভেতরে কি কি জিনিস আসলে তৈরি হয়। দেখো, এই ভ্রূণথলির ভেতরে তৈরি হবে হচ্ছে, একদম মাঝখানে থাকবে হচ্ছে ডিম্বাণু। এই যে আমি যে কোষটা আঁকলাম, এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুর দুই পাশে কি থাকবে? ছোট দুইটা কোষ, যাদেরকে আমরা কি বলি? সহকারী কোষ। কি বলি? সহকারী কোষ। আর মাঝে থাকবে দুইটা নিউক্লিয়াস, একসঙ্গে নিউক্লিয়াস যুক্ত কোষ, যাদেরকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস। আর বিপরীত দিকে থাকবে তিনটা প্রতিপাদ কোষ। অর্থাৎ আমরা এই ভ্রূণথলিটাকে একটু জুম করে যদি দেখাই, ভ্রূণথলিটাকে যদি বাইরে নিয়ে আসি, ঠিক আছে, ভ্রূণথলি, এই ভ্রূণথলিটাকে যদি বাইরে নিয়ে আসি, ধরো এটা হচ্ছে ভ্রূণথলি, যদি আমরা এখন আলাদা করে আঁকি, সেটা দেখতে কিরকম? এটা হচ্ছে একটা থলির মতো অংশ। এটা হচ্ছে কি? একটা থলির মতো অংশ, যেটা কিসের ভেতরে অবস্থান করবে? এই থলির মতো অংশটা থাকবে ডিম্বকের ভেতরে। কিসে থাকবে? ডিম্বকের ভেতরে থাকবে। তো ডিম্বকে একটা ছিদ্র বা রন্ধ্র থাকবে। ডিম্বকের ভেতরে যে ছিদ্র বা রন্ধ্র, ওই ছিদ্র বা রন্ধ্রটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বকের যে ছিদ্র বা রন্ধ্র, এটাকে কি বলা হচ্ছে? ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, আর এই যে সাদা যে অংশটা গেছে, এটাকে ধরে নাও ডিম্বক। এটাকে ধরে নাও কি? ডিম্বক। তাহলে ডিম্বকের ভেতরে অবস্থান করছে কে? ডিম্বকের ভেতরে অবস্থান করছে ভ্রূণথলি। এই যে আমরা এঁকেছি, এটা আসলে কি? মূলত ভ্রূণথলি। কিসের চিত্র? ভ্রূণথলির চিত্র। ঠিক আছে, তো একটা ব্যাপার একটু খেয়াল করুন, এটা মুছে দিচ্ছি। তো এটা আমরা যে ছবিটা এঁকেছি, এটা কিসের ছবি? ভ্রূণথলির ছবি। তো ভ্রূণথলির যে অংশটা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, একটু দেখো, ভ্রূণথলির যে অংশটা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি থাকে, সেই অংশে তিনটা কোষ থাকে। একটা, দুইটা, তিনটা। কি থাকে? তিনটা কোষ থাকে। ঠিক আছে, এই মাঝের যে কোষটা, মাঝের কোষটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাণু। মাঝের কোষটাকে আমরা কি বলি? ডিম্বাণু। এই যে এই মাঝের যে কোষটা, এই কোষটাকে আমরা কি বলছি? ডিম্বাণু বলছি। ঠিক আছে, আর মাঝখানে দুইটা কোষ আছে। মাঝখানের কোষ দুইটাকে আমরা কি বলি? যে মাঝখানে দুইটা কোষ থাকে, এই মাঝখানের দুইটা কোষকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস। কি বলি? গৌণ নিউক্লিয়াস বলি। মাঝের কোষটাকে আমরা, দুইটা কোষকে একসঙ্গে কি বলি? গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস। মাঝের কোষ দুইটাকে আমরা বলি হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এবং এর একদম অপর প্রান্তে, যেই প্রান্তে ডিম্বক রন্ধ্র আছে, যেই প্রান্তে ডিম্বক রন্ধ্র আছে, তার ঠিক বিপরীত প্রান্তে ভ্রূণথলিতে তিনটা কোষ থাকে। ওই তিনটা কোষকে একসঙ্গে আমরা কি বলে থাকি? এই তিনটা কোষকে একসঙ্গে আমরা বলি হচ্ছে প্রতিপাদ কোষ। কি বলি? প্রতিপাদ কোষ। ঠিক আছে, এই তিনটা কোষকে একসঙ্গে আমরা বলি প্রতিপাদ কোষ। এখন সমস্যাটা হচ্ছে একটু খেয়াল করেন, আমি সবটা বোঝাচ্ছি, আপনারা একটু কমেন্ট করা থামান। কমেন্ট না করে পুরা কথাটা শুনেন, তারপর হচ্ছে আপনাদেরকে বুঝতে ইজি হবে। ঠিক আছে, এখন শুনেন, এই যে নানজিবা, আপনি লাস্ট কতগুলা ক্লাস করেন না আমাকে একটু জানান তো। নানজিবা লাস্ট কতগুলা ক্লাস করেন না? আপনি মনে হয় আমরা এই চ্যাপ্টারটা শুরু করার পর কোনো একটা ক্লাসও করেন নাই। আপনার প্রশ্নেই সেটা বোঝা যাচ্ছে। দেখেন, একটা ফুলের ভেতরে, একটা ফুলে কি থাকে? পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে। স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে আমরা কি বলি? গর্ভপত্র বলি। স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কি বলি? গর্ভপত্র বলি। তো এখানে একটা গর্ভপত্র এঁকেছি আমরা। ফুলের যে স্ত্রীস্তবক, সেটার একটা গর্ভপত্র আমরা এঁকেছি। একটা গর্ভপত্রের কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। কি কি তিনটা অংশ? তিনটা অংশ হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভমুণ্ড। তো এই গর্ভাশয়ের ভেতরে কি থাকে? এই যে নীল রঙে এঁকেছে, গর্ভাশয়ের ভেতরে থাকে হচ্ছে ডিম্বক। গর্ভাশয়ের ভেতরে কি থাকে? ডিম্বক। আর ডিম্বকের ভেতরে তৈরি হয় কি? ভ্রূণথলি। ডিম্বকের ভেতরে কি তৈরি হয়? ভ্রূণথলি। তো ডিম্বক আর ভ্রূণথলি, এই ভ্রূণথলির গঠনটা বোঝানোর জন্য আমি আলাদা করে আবার তোমাদেরকে ভ্রূণথলিটা এঁকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, ডিম্বকের ভেতরে যে ছিদ্রটা থাকে, ডিম্বকে একটা ছিদ্র থাকে, যেটাকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র। ডিম্বকে অবস্থিত ছিদ্রকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র। তো ভ্রূণথলির যেই কোষগুলা ডিম্বক রন্ধ্রের দিকে আছে, ভ্রূণথলির দেখো তিনটা কোষ কোথায় আছে? একদম ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আসে না? এই কোষ তিনটার মধ্যে মাঝখানে, যেটা আমি গোলাপি রঙে দেখিয়েছি, এই মাঝখানেরটাকে আমরা কি বলছি? ডিম্বাণু বলছি। কি বলছি? ডিম্বাণু।
এবং মাঝে দেখো দুইটা কোষ আছে, এদেরকে আমরা বলছি গৌণ নিউক্লিয়াস। এবং ডিম্বক রন্ধ্রের দিকে তো তিনটা কোষ আছে, তার সরাসরি বিপরীত দিকে যে তিনটা কোষ, এদেরকেই আমরা কি বলছি? প্রতিপাদ কোষ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে ওকে, এখন দেখো, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার, ভেরি গুড। ওকে, রাজিন, মিনহাজ, আদ্রিতা, তাহিরা, ওকে। এখন দেখো, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো এই জিনিসটাই হচ্ছে, আমরা এই যে আমরা ভ্রূণথলিটা দেখতে পাচ্ছি না, এই ভ্রূণথলিটাই দেখো আমরা যে ভেতরে এঁকেছি। ঠিক আছে, এখন এখন পরাগায়নের ফলে কি হয় একটু চিন্তা করো। পরাগায়নের ফলে কি হয়? পরাগায়নের ফলে হচ্ছে পরাগরেণুগুলা ফুলের গর্ভমুণ্ডে চলে আসে। পরাগরেণু কোথায় চলে আসে? ফুলের গর্ভমুণ্ডে চলে আসে। ঠিক আছে, এই পরাগরেণু কি করে? এই পরাগরেণু কি করে? আস্তে আস্তে অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়া মানে বড় হওয়া। ঠিক আছে, বিকশিত হওয়া, বিকশিত হওয়া বলি আমরা। প্রস্ফুটিত বা অঙ্কুরিত বা বিকশিত হওয়া মানে বড় হয়। বড় হয় কিভাবে? বড় হতে হতে হচ্ছে একটা নালিকা তৈরি করে ফেলে। কি তৈরি করে ফেলে? একটা নালিকা তৈরি করে ফেলে। এই নালিকাটাকে আমরা কি বলি? পরাগ নালিকা বলি। কি বলি? পরাগরেণু থেকে যে একটা নালিকা তৈরি হয়ে যায়, এই নালিকাটাকে আমরা কি বলি? পরাগ নালিকা বলি। তো এই পরাগ নালিকা কি করে? ডিম্বক ভেদ করে ভেতরে ঢুকে যায়, ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ভেতরে ঢুকে যায়। এবং এই পরাগ নালিকা যখন ডিম্বক ভেদ করে ভেতরে ঢুকতে চায়, ঠিক ওই সময় তৈরি হয়ে যায় কি জানো? এই পরাগ নালিকার ভেতরে আস্তে আস্তে যে একটা নিউক্লিয়াস ছিল না, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিভাজিত হতে হতে দুইটা শুক্রাণুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? দুইটা শুক্রাণুতে পরিণত হয়। এর মধ্যে একটা শুক্রাণু গিয়ে নিষিক্ত করে ফেলে গৌণ নিউক্লিয়াসকে, আরেকটা শুক্রাণু গিয়ে যুক্ত হয় ডিম্বাণুর সাথে। কি বললাম তাহলে? দেখো একটু খেয়াল করো, ডিম্বকের পাশের কোষগুলোর নাম কি? ভ্রূণপোষক কলা বা নিউসেলাস টিস্যু। ডিম্বকের পাশের কোষ, সেটা কি এখন জানাটা জরুরি, নাকি ডিম্বকের ভেতরে নিষেক কিভাবে হচ্ছে সেটা জানাটা জরুরি? যেটা বোঝাচ্ছি সেটাকে বুঝো, অ্যাডিশনাল কোশ্চেন পরে করো। দেখো আমি একটা প্রসেস তোমাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করো। দেখো এই যে ভ্রূণ, এই যে তোমার ভ্রূণথলির ভেতরে কি আছে? ডিম্বাণু ছিল আর ছিল গৌণ নিউক্লিয়াস। তো এই যে পরাগরেণু থেকে তৈরি হয়েছে একটা নালিকা, যার নাম কি সাদা রঙে আমরা দেখিয়েছি। এই নালিকাটার নাম হচ্ছে পরাগ নালিকা। এই পরাগ নালিকার ভেতরে কি তৈরি হয়? দুইটা শুক্রাণু তৈরি হয়। কি তৈরি হয়? দুইটা শুক্রাণু তৈরি হয়। এর মধ্যে একটা শুক্রাণু গিয়ে যুক্ত হয় কার সঙ্গে? ডিম্বাণুর সঙ্গে। এই দেখো, একটা শুক্রাণু গিয়ে সরাসরি যুক্ত হয়েছে কার সঙ্গে? ডিম্বাণুর সঙ্গে। আরেকটা শুক্রাণু গিয়ে যুক্ত হয়েছে কার সঙ্গে? গৌণ নিউক্লিয়াসের সঙ্গে। আমি যদি বলি, ধরো হচ্ছে একটা, এইখানে হচ্ছে এটা, ধরো হচ্ছে এখানে হচ্ছে পরাগরেণু। এটা কি? পরাগরেণু। ধরো অনেকগুলো পরাগরেণু গর্ভমুণ্ডে আসছিল। এই পরাগরেণু থেকে তৈরি হবে কি? নালিকা। এই পরাগরেণু থেকে কি তৈরি হবে? নালিকা তৈরি হবে, যে নালিকার নাম আমরা কি বলি? পরাগ নালিকা। ধরো এই যে এইভাবে হচ্ছে তৈরি হয়েছে কি? পরাগ নালিকা। এই পরাগ নালিকা আস্তে আস্তে কি করবে? ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করবে। কোথায়? ভ্রূণথলিতে প্রবেশ করবে। ঠিক আছে, এই পরাগ নালিকা প্রবেশ করলে এই পরাগ নালিকার ভেতরে কি ছিল বলতো? এই পরাগ নালিকার ভেতরে ছিল হচ্ছে ডিম্বাণু। পরাগ নালিকার ভেতরে কি তৈরি হয়ে যায়? শুক্রাণু তৈরি হয়। ডিম্বাণু বলতেছি, শুক্রাণু তৈরি হয়ে যায়। ধরো এই যে লাল, এটা একটা শুক্রাণু, এইটা আরেকটা শুক্রাণু। তো পরাগ নালিকায় তৈরি হয়ে গেল কি? শুক্রাণু। এই শুক্রাণু কি করবে? এই শুক্রাণু চলে যাবে হচ্ছে তোমার, এই শুক্রাণু চলে যাবে কোথায়? একটা চলে যাবে ডিম্বাণুতে, আরেকটা শুক্রাণু চলে যাবে গৌণ নিউক্লিয়াসে। একটা চলে যাবে ডিম্বাণুতে, আরেকটা চলে যাবে গৌণ নিউক্লিয়াসে। ঠিক আছে, এখন এই যে তানজিলা কারিবা জিজ্ঞাসা করেছে পরাগরেণু কোথা থেকে এসেছে। পরাগরেণু তো নিষেক, পরাগায়নের ফলে এসেছে। পরাগায়ন কি? পরাগায়নটা কি? গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হওয়া না? অন্য একটা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, সেটাকে আমরা বলি পরাগায়ন। ঠিক আছে, আফসিন জিজ্ঞাসা করতেছে, ভাইয়া প্রতিপাদ ও রন্ধ্র মানে কি? প্রতিপাদ ও রন্ধ্র মানে কি? প্রতিপাদ মানে হচ্ছে বিপরীত অবস্থানে যে কোষ থাকে তাকে বলা হয় প্রতিপাদ কোষ, আর রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। দেখো তোমরা এই অংশগুলো যদি বুঝে থাকো, তো আমি আরেকটা স্লাইডে ঠান্ডা মাথায় বুঝাই দিচ্ছি। একটু খেয়াল করো। ঠিক আছে, আচ্ছা, যে শান্ত বারবার লিখতেছো, ভাইয়া একটু কম চিহ্নিত করলে সমস্যা হবে। তোমার এই কথাটার মানে আমি বুঝি নাই ভাইয়া। ঠিক আছে, এখন দেখো একটু খেয়াল করো। দেখো এইটা হচ্ছে, আমি আঁকতেছি আবারও, এটা হচ্ছে একটা ফুলের গর্ভপত্র, মানে স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে আমরা কি বলি? গর্ভপত্র। তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম, এটা কিসের ছবি? গর্ভপত্রের ছবি। এটা কিসের ছবি? একটা গর্ভপত্রের ছবি। এই গর্ভপত্রের ভেতরে কি থাকে বলতো? এই গর্ভপত্রের ভেতরে থাকে হচ্ছে
ডিম্বক। এই গর্ভপত্রের ভেতরে একটা গঠন থাকে যার নাম কি? ডিম্বক। ঠিক আছে, গর্ভপত্রের ভেতরে একটা বিশাল গঠন থাকে যার নাম হচ্ছে ডিম্বক। ঠিক আছে, এই জিনিসটা কি যে হলুদ রঙে আঁকলাম, হলুদ রঙে যে আমি আঁকলাম এই জিনিসটার নাম হচ্ছে ডিম্বক। ঠিক আছে, গর্ভাশয়ের ভেতরে কি আছে তাহলে? ডিম্বক আছে। এই ডিম্বকের ভেতরে একটা থলে আকৃতির গঠন তৈরি হয়। এই ডিম্বকের এই যে একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র। ডিম্বকে যে একটা ছিদ্র আমি দেখাইলাম না, এই ছিদ্রটাকে বলা হয় কি? ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, ডিম্বক রন্ধ্র। সবাই কমেন্ট বাদ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে গর্ভাশয়। গর্ভপত্রের এই অংশটাকে আমরা কি বলি? গর্ভাশয় বলি। গর্ভপত্রের অংশটাকে আমরা কি বলি? গর্ভাশয়। আর গর্ভাশয়ের ভেতরে কি আছে? ডিম্বক আছে। ডিম্বকের ভেতরে একটা ছিদ্র আছে যাকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র বলি। এখন একটু লক্ষ্য করো, এই ডিম্বকের ভেতরে তৈরি হয় একটা থলির মতো গঠন। এই থলিটাকে আমরা বলছি কি? ভ্রূণথলি। এই সাদা রঙের যে থলির মতো গঠনটা তৈরি হলো না, যে এই রং দিয়ে দেখাইলাম, এটাকে আমরা কি বলছি? ভ্রূণথলি। এটাকে আমরা বলছি ভ্রূণথলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? ভ্রূণথলি বলছি। ঠিক আছে, ঠান্ডা মাথায় বুঝো, তারপর কমেন্ট করো। এটাকে আমরা বলছি ভ্রূণথলি। এখন এই ভ্রূণথলির মধ্যে কিছু কোষ থাকবে। কি বললাম? এই ভ্রূণথলির মধ্যে কি থাকবে? কিছু কোষ থাকবে। ঠিক আছে, ডিম্বক রন্ধ্রটা যেখানে আছে না, ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষগুলা থাকে, ডিম্বক রন্ধ্রের দিকে কিছু কোষ থাকে। এই কোষগুলোর মধ্যে দেখো 3টা কোষ আছে। 3টা কোষের মধ্যে মাঝেরটা হচ্ছে বড়, বাকি 2টা ছোট। মাঝের এই বড় কোষটাকে আমরা কি বলি? ডিম্বাণু বলি। মাঝের এই বড় কোষটাকে আমরা কি বলি? ডিম্বাণু বলি। আর এর মাঝখানে থাকে 2টা কোষ, এদেরকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস। এবং যেই দিকে ভ্রূণথলির যেই দিকে ডিম্বক রন্ধ্র আছে, ভ্রূণথলির ঠিক বিপরীত দিকে দেখো আবারও 3টা কোষ থাকে। এই 3টা কোষকে আমরা বলি প্রতিপাদ কোষ। কি বলি? প্রতিপাদ কোষ। আমি এই সেম জিনিসটা কিন্তু আগের পেজে এঁকেছিলাম, এই যে তোমাদেরকে বুঝিয়েছিলাম, সেম জিনিসটা আগের পেজে এঁকেছিলাম, আবারও এঁকেছি। ঠিক আছে, ওকে ওকে। এখন রিজওয়ান, পাখি কিভাবে পরাগায়নে সাহায্য করে? স্যার আমাদেরকে ছবি এঁকে এক্সামে লিখতে হবে। জি, আপনাদেরকে ছবি এঁকে এক্সামে লিখতে হবে। ঠিক আছে, ওকে। এখন আসেন, এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে দেখেন ডিম্বক রন্ধ্র, ভ্রূণথলি। জিনিসটা কোথায় আছে? ডিম্বকের ভেতরে আছে। তো এখন দেখেন, ফুলের গর্ভাশয়ের ভেতরে আছে ডিম্বক, ডিম্বকের ভেতরে তৈরি হয় ভ্রূণথলি, এবং ভ্রূণথলির ভেতরে হচ্ছে এই যে কোষগুলা থাকে। এই কোষগুলোর মধ্যে আমি জাস্ট দেখাচ্ছি, এই যে তোমার গোলাপি কালারে যে দেখাইলাম, গোলাপি কালারে আমি যে অংশটা দেখাচ্ছি, এটার নাম হচ্ছে কি? ডিম্বাণু। এটার নাম কি? ডিম্বাণু। এই যে মাঝের যে 2টা কোষ একসঙ্গে আছে, এটার নাম কি? গৌণ নিউক্লিয়াস। এটার নাম কি? গৌণ নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এবং এই বিপরীত দিকে যে 3টা কোষ একসঙ্গে আছে, এদের নাম হচ্ছে প্রতিপাদ কোষ। কি নাম? প্রতিপাদ কোষ। ঠিক আছে, এই 3টা তো বুঝেছেন। এখন খেয়াল করেন, এই 3টা জিনিস যে আপনার কাছে ক্লিয়ার হইলো, এখন একটু খেয়াল করেন, পরাগায়নে আমরা কি পড়েছিলাম? পরাগায়নে আমরা কি পড়েছিলাম বলেন তো? পরাগায়নের কনসেপ্টটা ছিল হচ্ছে এরকম, যে ধরেন এটা হচ্ছে একটা গাছের পুংস্তবক অর্থাৎ পুংকেশর। এর মধ্যে কি থাকে? এটা হচ্ছে পরাগধানী। এই অংশটাকে কি বলা হয়? এই যে মাথায় টুপির মতো যে অংশ, এটাকে আমরা কি বলি? পরাগধানী। এই পরাগধানীতে কি তৈরি হয়? পরাগধানীতে হচ্ছে পরাগ রেণু তৈরি হয়। এর ভেতরে কি তৈরি হয়ে আছে বলেন তো? পরাগ রেণু তৈরি হয়ে আছে। পরাগধানীর ভেতরে কি তৈরি হয়ে আছে? পরাগ রেণু। ধরেন যে গোল গোল, এগুলা কি? পরাগ রেণু। তো পরাগায়নের ফলে এই পরাগ রেণু কোথায় চলে আসবে? এই গর্ভমুণ্ডে চলে আসবে। পরাগ রেণুগুলা কোথায় চলে আসছে? ফুলের এই অংশটাকে আমরা বলি গর্ভমুণ্ড। ঠিক আছে, আমরা পরাগায়নের সংজ্ঞায় বলেছিলাম না, পরাগধানী থেকে পরাগ রেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগায়ন। ঠিক আছে, এখন দেখেন গর্ভমুণ্ডে আসছে কে? পরাগ রেণু। এখন এই পরাগ রেণুটা অঙ্কুরিত হবে, মানে বড় হবে। অঙ্কুরিতটা কিভাবে হয়? অঙ্কুরিতটা কিভাবে হয় যদি একটু বুঝিয়ে বলি। এই পরাগ রেণু, ধরেন এটা একটা পরাগ রেণু, এই পরাগ রেণুর ভেতরে একটা তো নিউক্লিয়াস থাকবে। এই পরাগ রেণুটা আস্তে আস্তে বড় হয়ে একটা নালিকার মতো গঠন তৈরি করবে, যে একটা নালীর মতো স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে, যে একটা নালী, এই নালীটা আসতেছে। ঠিক আছে, যে একটা নালী তৈরি হয়ে যাচ্ছে না, এই দেখেন একটা নালী তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা কমলা রঙের যে নালীটা তৈরি হয়ে যায় না আস্তে আস্তে, এই নালীটা প্রবেশ করে ডিম্বকের ভেতরে, প্রবেশ করে কোন জায়গা দিয়ে? ডিম্বক রন্ধ্র দিয়ে দেখেন প্রবেশ করলো। দেখেন এই যে একটা নালী তৈরি হয়েছে, নালীটাকে আমরা বলি পরাগ নালী। কি বলি? পরাগ নালী। এই নালীটাকে আমরা বলি পরাগ নালী। এই পরাগ নালী, এই পরাগ নালীটা কি হয়েছে? বড় হতে হতে একবারে কিন্তু ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকের ভেতরে চলে আসছে।
ডিম্বকের ভেতরে আসতে আসতে এটা কিন্তু একদম ভ্রূণথলি পর্যন্ত চলে যায়। তো এই যে আমাদের পরাগ রেণু যেটা ছিল, পরাগ রেণুর ভেতরে কি একটা নিউক্লিয়াস ছিল না? এই নিউক্লিয়াসটা বিভাজিত হতে হতে একটা পর্যায়ে কিসে পরিণত হয়? দুইটা শুক্রাণুতে পরিণত হয়। আর শুক্রাণুই হচ্ছে পুংগ্যামেট। যাহাই শুক্রাণু তাহাই কি পুংগ্যামেট। আপনারা এতদিনেও এত কিছু পড়ালেখার পরেও পুংগ্যামেট কি আর শুক্রাণু কি এটা বুঝতে পারেন নাই। আর যেটা ডিম্বাণু সেটাই হচ্ছে স্ত্রী গ্যামেট। যেটা ডিম্বাণু সেটাই হচ্ছে স্ত্রী গ্যামেট। এটা একটু মনে রাখবেন। এখন দেখেন কি তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা শুক্রাণু, এটা হচ্ছে কি আরেকটা শুক্রাণু, মানে দুইটা শুক্রাণু তৈরি হয়েছে। ঠিক আছে, কয়টা শুক্রাণু? দুইটা শুক্রাণু। আমি যদি মার্ক করে দেখাই, এই যে এই দুইটা কি, এটা আর এটা, এই দুইটা হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, এই দুইটা কি শুক্রাণু। এখন দেখেন, এখন একটু খেয়াল করেন, এই যে দুইটা শুক্রাণু তৈরি হয়েছে না, এই শুক্রাণু কি করবে জানেন? এই শুক্রাণু, দুইটা শুক্রাণুর মধ্যে একটা চলে যাবে হচ্ছে এই যে ডিম্বাণুর কাছে, একটা চলে যাবে কোথায়? ডিম্বাণুর কাছে। আর একটা শুক্রাণু চলে যাবে কোথায়? গৌণ নিউক্লিয়াসের কাছে। শুক্রাণু কয়টা ছিল? দুইটা ছিল। একটা চলে গেছে কার কাছে? ডিম্বাণুর কাছে। আরেকটা চলে গেছে কার কাছে? গৌণ নিউক্লিয়াসের কাছে। এই যে শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন, সেটাকেই আমরা কি বলি? নিষেক বলি। সেটাকেই আমরা কি বলি? নিষেক বলি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? নিষেক বলি। ঠিক আছে, না দুইটার বেশি শুক্রাণু হবে না, দুইটার বেশি শুক্রাণু হবে না। ঠিক আছে, চিত্র এন্ড সংজ্ঞাগুলো মুখস্থ করার একটা টিপ দিবেন। ওকে, দিব। আগে একটু বুঝেন। ওকে, এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝছেন কিনা? ওকে, সাইফা একা বুঝছে, আর কেউ বুঝে নাই? ওকে, মাইশার কাছেও ক্লিয়ার। ওকে, জিসান, রাফিয়া, রিহা ক্লিয়ার। আচ্ছা, ওকে ঠিক আছে, যারা বুঝেছেন তারা রেসপন্স করেন, আর যাদের হচ্ছে অপ্রাসঙ্গিক প্রশ্ন তারা একটু ঘুমান। এখন শুনেন, দেখেন তাহলে পরাগ রেণু আসে কোথায়? গর্ভমুণ্ডে। সেই পরাগ রেণু অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? পরাগ নালিকা তৈরি করে। আর পরাগ নালিকার ভেতরে তৈরি হয়ে যায় কি? দুইটা পুংগ্যামেট বা শুক্রাণু। এই দুইটা পুংগ্যামেট বা শুক্রাণুর একটা গিয়ে যুক্ত হয় ডিম্বাণুর সঙ্গে, আর ডিম্বাণু শুক্রাণুর মিলনকেই আমরা কি বলি? নিষেক বলি। তাহলে দিস ইজ নিষেক। আবার এই যে দুইটা শুক্রাণুর আরেকটা তো বাকি থাকলো, সে আরেকটা শুক্রাণু গিয়ে যুক্ত হয় কার সঙ্গে? গৌণ নিউক্লিয়াসের সঙ্গে। তো এই যে আবারও যে যুক্ত হচ্ছে, এটাকেও আমরা আরেকটা নিষেকই বলতেছি। ঠিক আছে, তো যে দুইবার যে নিষেক হচ্ছে না, একটা ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন, এটা হচ্ছে প্রথম নিষেক বা প্রধান নিষেক। আরেকটা হচ্ছে শুক্রাণুর সাথে কার মিলন? গৌণ নিউক্লিয়াসের মিলন। এটাকেও আমরা দ্বিতীয় নিষেক বলছি। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিনিষেক। এটাকে আমরা কি বলে থাকি? দ্বিনিষেক। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা কি বলি? দ্বিনিষেক। কি বললাম? একটা হচ্ছে নিষেক 1, নিষেক 1, মানে 1 নাম্বার নিষেক কি হয়? নিষেক 1 এ কি হয়? শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয়। কি হয়? শুক্রাণুর সাথে কে মিলিত হয়? ডিম্বাণু। শুক্রাণু প্লাস ডিম্বাণু, এটা হচ্ছে নিষেক 1। আরেকটা আমরা বলছি কি? নিষেক 2। আরেকটা আমরা কি বলছি? নিষেক 2। যেহেতু দুইটা শুক্রাণু ছিল, একটা শুক্রাণু তো খরচ হইলো, আরেকটা কি? নিষেক 2। নিষেক 2 এ কি হবে বলতো ভাইয়ারা? নিষেক 2 এ হচ্ছে শুক্রাণুর সঙ্গে গৌণ নিউক্লিয়াস যুক্ত হবে। কে যুক্ত হবে? গৌণ নিউক্লিয়াস। কে যুক্ত হবে? গৌণ নিউক্লিয়াস যুক্ত হবে। ঠিক আছে, আমরা যদি একটু এখানে লিখি গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে, শুক্রাণুর সাথে কে যুক্ত হবে? গৌণ নিউক্লিয়াস যুক্ত হবে। শুক্রাণুর সাথে যুক্ত হবে গৌণ নিউক্লিয়াস। তো এই ঘটনাটাকে আমরা বলি দ্বিনিষেক। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা কি বলি? দ্বিনিষেক। মেইন নিষেকটা কি? শুক্রাণু ডিম্বাণুর মিলনকে তো আমরা বলি নিষেক। শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা কি বলি? নিষেক। এটাই হচ্ছে প্রধান নিষেক। এটাই হচ্ছে কি? আসল নিষেক, প্রকৃত নিষেক। এটাই হচ্ছে অরিজিনাল নিষেক। আমরা যে সংজ্ঞা পড়েছি, এটাই হচ্ছে প্রকৃত নিষেক। এছাড়াও আমরা একটা অতিরিক্ত নিষেক নাম দিয়ে থাকি। শুক্রাণুর সাথে যেহেতু গৌণ নিউক্লিয়াস মিলিত হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? প্রতিপাদ কোষের কোনো কাজ নাই, ত্বকী প্রতিপাদ কোষ হচ্ছে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, আদিত্য তোমার কোন কমেন্ট দেখি নাই। ঠিক আছে, ওকে, এখন খেয়াল করো, এই প্রসেসটা যদি ক্লিয়ার হয়, যাদের কাছে ক্লিয়ার তারা তো আলহামদুলিল্লাহ, যাদের কাছে সেমি ক্লিয়ার বা ক্লিয়ার না, তারা একটু কষ্ট করে এই ছবিটার দিকে তাকাবেন। আপনাদের জন্যই বোঝাচ্ছি, একটু লক্ষ্য করেন। দেখেন এই ছবিটা ভালো করে দেখেন। এই ছবিটা কিসের? এটা হচ্ছে একটা, এই টোটাল যে জিনিসটা, এটা হচ্ছে কি? একটা গর্ভপত্র। এটা কি? একটা গর্ভপত্র। এই গর্ভপত্রের ভেতরে কি আছে? গর্ভপত্রের ভেতরে আছে ডিম্বক। এই দেখেন গর্ভপত্রের ভেতরে কি আছে? যে গোলাপি রঙের এই জিনিসটা কি? এই যে আমি আঁকাচ্ছি,
এই জিনিসটাকে আমরা কি বলি, ডিম্বক। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলছি, ডিম্বক। ঠিক আছে, এই ডিম্বকের ভেতরে দেখেন একটা থলি আছে, এই যে হলুদ রঙের একটা থলি আছে, দেখতে পাচ্ছেন? এই যে থলিটা, এই থলিটাকে বলা হচ্ছে কি বলেন তো? এই থলিটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। কি বলা হচ্ছে? ভ্রূণথলি। এই থলিটাকে বলা হয় ভ্রূণথলি। এই ভ্রূণথলির ভেতরে কি আছে দেখেন, এই ভ্রূণথলির ভেতরে আছে দেখেন এই যে ডিম্বাণু আছে, দেখেন এই যে মাঝের কোষটা হচ্ছে ডিম্বাণু, এই যে আমি লাল করে দিলাম পুরাটা, এটা হচ্ছে ডিম্বাণু। আর ডিম্বাণুর সাথে দেখেন যুক্ত হয়েছে কি পুংগ্যামেট, এই যে আরেকটা লাল করে দিলাম। ঠিক আছে, এই যে পুরাপুরি লাল করে দিচ্ছি না, ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়েছে। তো ডিম্বাণু আর পুংগ্যামেটের যে মিলন, ডিম্বাণু আর পুংগ্যামেটের মিলনকে বলা হচ্ছে কি, নিষেক। আবার দেখেন আরেকটা পুংগ্যামেট এবং গৌণ নিউক্লিয়াসেরও মিলন ঘটে। ঠিক আছে, আরেকটা পুংগ্যামেট এবং গৌণ নিউক্লিয়াসেরও মিলন ঘটে। দেখেন গৌণ নিউক্লিয়াসে কি দুইটা নিউক্লিয়াস ছিল, আরেকটা পুংগ্যামেট গিয়ে মিলিত হয়ে গেছে। ঠিক আছে, দেখেন দেখেন এই যে এখানে কি হয়েছে, দুইটা কোষ ছিল, আরেকটা পুংগ্যামেট যাওয়ার কারণে এখানে গৌণ নিউক্লিয়াস আর পুংগ্যামেটের মিলন ঘটছে। তাহলে দেখো তো, গৌণ নিউক্লিয়াসে কোষ ছিল কয়টা, দুইটা, পুংগ্যামেট নিচে আরেকটা কোষ, তিনটা। তাহলে এখানে তিনটা কোষ একসাথে মিলিত হয় না, যেহেতু তিনটা কোষ একসাথে মিলিত হয় তাই এটাকে আমরা কি বলি, ত্রিমিলন বলে থাকি। কি বলে থাকি, ত্রিমিলন। এই যে আগের স্লাইডে যেটাকে আমরা নিষেক 2 বললাম, এটার আরেক নাম কি আসলে তাহলে, ত্রিমিলন। ঠিক আছে, এটার আরেক নাম কি, ত্রিমিলন। ঠিক আছে, এখন শোনো, আর এই যে জিনিসটা কি অ্যাকচুয়াল টোটাল জিনিসটা হচ্ছে গর্ভাশয়, আর এই পুংগ্যামেট যে তৈরি হয়, পুংগ্যামেটটাই হচ্ছে শুক্রাণু, পুংগ্যামেটটাই কি শুক্রাণু। ঠিক আছে, এই যে অনেকগুলা ডিম্বাণু আসছে, এটা একটা অনেকগুলা পরাগরেণু, এটা একটা পরাগরেণু, এটা একটা পরাগরেণু, এটা একটা পরাগরেণু। এই পরাগরেণুগুলো অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে দেখেন যে নালিকা তৈরি করছে। এই নালিকাগুলাকে আমরা কি বলি, যে পরাগ নালিকা বলি। কি বলি, পরাগ নালিকা বলে থাকি। ঠিক আছে, এই পরাগ নালিকার ভেতরে দেখেন যে দুইটা করে শুক্রাণু তৈরি হয়। যেমন এই পরাগ নালিকা ডিম্বক পর্যন্ত পৌঁছানোর আগেই এই পরাগ নালিকাটা কিন্তু ডিম্বক পর্যন্ত পৌঁছায় গেছে, তাই না? পৌঁছায় গিয়ে নিষেক সম্পন্ন করে ফেলেছে। তো এখন স্টেপগুলো একটু দেখি, স্টেপগুলো আমরা যদি একটু দেখি, দেখেন কি বলেছে, পরাগায়নের মাধ্যমে পরাগরেণু কোথায় যায়, গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এই দেখেন যে গর্ভমুণ্ডে কে চলে আসছে, পরাগরেণু চলে আসছে। কিসের মাধ্যমে, পরাগায়নের মাধ্যমে। এরপর পরাগরেণু থেকে কি বের হয়, নালিকা বের হয়। দেখো পরাগরেণু থেকে পরাগ নালিকা বের হয়ে আসলো, পরাগরেণু থেকে কি বের হলো, পরাগ নালিকা বের হয়ে আসলো। এই পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আসতেই পরাগনালীতে দুইটা পুংগ্যামেট তৈরি হয়। দেখো কি বলেছে, পরাগনালিকায় গর্ভদণ্ডের মধ্য দিয়ে যখন ডিম্বক রন্ধ্র পর্যন্ত আসে, পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে যখন ডিম্বকের কাছাকাছি আসে, তখন পরাগনালীতে দুইটি পুংগ্যামেট বা শুক্রাণু সৃষ্টি হয়। ডিম্বকের ভেতরে চলে যাওয়ার পর পরাগনালীটা ফেটে যায় এবং পুংগ্যামেট দুইটা মুক্ত হয়ে যায়। দুইটা পুংগ্যামেট যে মুক্ত হইল, দুইটা পুংগ্যামেট মুক্ত হয় না, এর মধ্যে একটা পুংগ্যামেট কি করে, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে জাইগোট তৈরি করে। দেখো একটা পুংগ্যামেট কি করে, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে জাইগোট তৈরি করে। আর আরেকটা যে পুংগ্যামেট আছে সেটা যে গৌণ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে ত্রিমিলন ঘটায়। আর এটা পরবর্তীতে কিসে পরিণত হয়, শস্যে পরিণত হয়। কিসে পরিণত হয়, শস্যে পরিণত হয়। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, পুংগ্যামেট চিত্র অন্য নালিকায় দিল কেন, ওরে অন্ধ হে, অন্য নালিকায় কেন দিয়েছে দেখো হে। তোমাকে একটু বুঝিয়ে বলি, আমি যে তোমাকে এত কষ্ট করে বুঝাইলাম তুমি কি তখন খেয়াল করো নাই? এই দেখো এখানে যেমন আমি একটা নালিকা আঁকছিলাম, কয়টা নালিকা এঁকেছি, একটা নালিকা যখন এঁকেছিলাম, দেখো যে এইখানে একটা নালিকার ভেতরে দেখো দুইটা পুংগ্যামেট তৈরি হয়েছে। আবার যদি আরো পরাগ নালিকা দেখাইতাম, ধরো এই পাশ থেকে ধরো একটা পরাগরেণু থেকে একটা পরাগ নালিকা নামছে, তো এর মধ্যে কি তৈরি হয়ে গেছে, এর মধ্যে অবশ্যই পুংগ্যামেট তৈরি হয়ে যাবে। তো সব জায়গায় তো আলাদা পরাগরেণুর জন্য আলাদা দুইটা শুক্রাণু তৈরি হয়ে যাবে না? তো সেই শুক্রাণুগুলা এই পরাগ নালিকা ডিম্বক পর্যন্ত আসার আগেই এটার মধ্যে তৈরি হয়ে গেছে। তো এটাতে তো তোমার নিষেক হয়েই গেছে, এটাতে কি হয়ে গেছে, নিষেক হয়ে গেছে না? এই যে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়েছে, আবার আরেক শুক্রাণুর সাথে গৌণ নিউক্লিয়াস মিলিত হয়েছে, তাহলে এইখানে কি আর পরাগ নালিকা দেখানোর সুযোগ আছে, মানে পুংগ্যামেট দেখানোর সুযোগ আছে? এই জন্য আলাদা করে মার্কিং করছে আরেকটাতে। ক্লিয়ার? শস্য মানে কি সেটা পরে বলতেছি, এই পর্যন্ত ক্লিয়ার? শস্যটা বুঝাইতেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভেরি গুড, অল ক্লিয়ার। তাহলে যদি অল ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এই যে দুইটা কথা আমরা পাইলাম, যে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে তৈরি হয় জাইগোট, আর ইয়া মিলে তৈরি হলো হচ্ছে শস্য। এটা নিয়ে আসেন একটু কথাবার্তা বলবো, এই যে ত্রিমিলন এবং দ্বিনিষেক, এটা নিয়ে একটু কথা বলি। দেখেন এটা নিয়ে একটু কথা বলি, সবটা ক্লিয়ার হয়ে যাবে। ত্রিমিলনটা কি, দেখেন দুইটা শুক্রাণু তৈরি হয়েছিল। কয়টা শুক্রাণু ছিল, দুইটা শুক্রাণু। ঠিক আছে, কয়টা শুক্রাণু, দুইটা শুক্রাণু। এই দুইটা শুক্রাণুর একটা কি করছে, একটা শুক্রাণু হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটের সঙ্গে যুক্ত হয়ে জাইগোট তৈরি করেছে, আরেকটা গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে, ত্রিমিলন ঘটিয়ে শস্য উৎপাদন করেছে। দেখেন
গৌণ নিউক্লিয়াস যেটা আছে, গৌণ নিউক্লিয়াস যেটাকে আমরা বলছি, এই গৌণ নিউক্লিয়াস এখানে কয়টা কোষ? দুইটা কোষ। গৌণ নিউক্লিয়াসে কয়টা কোষ? এটা একটা ধরেন, সরি, গৌণ নিউক্লিয়াসটা ধরেন কয়টা কোষ? দুইটা। ধরেন এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এটাকে আমরা কি বলছি? গৌণ নিউক্লিয়াস। এর সঙ্গে যখন একটা শুক্রাণু গিয়ে যুক্ত হয় তাহলে কয়টা কোষ হয়ে যায়? এখানে তিনটা কোষ হয়ে যায় না? তো এখানে তিনটা কোষের মিলন ঘটেছে না? তিনটা কোষের এই মিলনকেই বলা হয় কি? ত্রিমিলন। তিনটা কোষের মিলনকেই বলা হচ্ছে কি? ত্রিমিলন। তো যখন দুইটা ছিল তখন বলছিলাম গৌণ নিউক্লিয়াস, যখন তিনটা কোষ একসাথে যুক্ত হয়ে গেছে তখন এটাকেই আমরা কি বলছি? শস্য। ঠিক আছে, অনেকে এটাকে দন্তস্ব দন্তেশ্বয় জফলা শস্যও বলে থাকে। ঠিক আছে, একই জিনিস। এই শস্যটাই কি? শস্যটাই কি বোঝাচ্ছি। ক্লিয়ার এই পর্যন্ত? দিস ইজ শস্য। এরপর দেখেন দ্বিনিষেক কেন বলা হচ্ছে? একটা হচ্ছে ডিম্বাণুর সাথে যুক্ত হয় শুক্রাণু, দুইটা শুক্রাণুর একটা যুক্ত হয় কার সাথে? ডিম্বাণুর সাথে। ঠিক আছে, একটা যুক্ত হইলো কার সাথে? ডিম্বাণুর সাথে। তো ডিম্বাণু শুক্রাণু মিলে তৈরি হয়ে গেল কি? জাইগোট। তৈরি হয়ে গেল কি? জাইগোট। এটা একটা নিষেক। এটা কি একটা নিষেক না? ডিম্বাণু শুক্রাণুর মিলনকেই, ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলছি? নিষেক। এরপর দেখো আরেকটা এক্সট্রা শুক্রাণু ছিল না? আরেকটা এক্সট্রা শুক্রাণু কার সাথে যুক্ত হইলো? গৌণ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হইলো। কার সঙ্গে? গৌণ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হলো। তো আরেকটা শুক্রাণু এই যে গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হলো, যেটাকে আমরা বলছি ত্রিমিলন। কি বলছি? ত্রিমিলন বলছি। সেটা কিসে পরিণত হইলো? শস্যে পরিণত হয়। কিসে পরিণত হয়? শস্যে পরিণত হয়। তো এখানে দুইটা নিষেক ঘটতেছে না? এটা কি 1 নম্বর নিষেক? এটা কি 1 নম্বর নিষেক? দিস ইজ নিষেক 1, দিস ইজ নিষেক 2। যেহেতু দুইটা নিষেক একসঙ্গে হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, যে শস্য আমরা খাই সেই শস্য। ভেরি গুড। হ্যাঁ, ত্রিমিলন, অল ক্লিয়ার, খুবই ভালো। এখন দেখেন, আর রামিসা জিজ্ঞাসা করেছে অনেকগুলা পরাগরেণু থেকে কেন মাত্র দুইটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে? ভাই, ডিম্বাণু তো একটা, ডিম্বাণু একটা ডিম্বাণু একটা শুক্রাণুর সাথে যুক্ত হতে পারে। পরাগরেণু তো অনেকগুলা আসবে, অনেকগুলা পরাগরেণু থেকে প্রত্যেক পরাগনালিকার ভেতরে দুইটা করে শুক্রাণু তৈরি হবে, কিন্তু সব পরাগরেণুই তো আর ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছাইতে পারবে না। একটা পরাগনালিকাই ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছাইতে পারবে এবং সেই একটা পরাগনালিকার ভেতরে দুইটা শুক্রাণু তৈরি হবে, যার মধ্যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে, আরেকটা শুক্রাণু গিয়ে গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে ত্রিমিলনের মাধ্যমে শস্যে পরিণত হবে। ঠিক আছে, এখন ক্লিয়ার? এখন দেখো ওকে, এখন একটু খেয়াল করো, এখন একটা কথা খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমরা এত কিছু বললাম ফলের উৎপত্তি, শস্য, ফল, বিষয়টা দেখো। আমি একটু এখানে বোঝাই বলি। এই যে একটা থলি দেখতে পাচ্ছেন, এই থলিটা চিন্তা করেন ভ্রূণথলি। এই থলিটা চিন্তা করেন কি? ভ্রূণথলি। ঠিক আছে, এই থলিটা কি? ভ্রূণথলি। নিষেকের আগে এটা কি অবস্থায় আছে? ভ্রূণথলি অবস্থায় আছে। ঠিক আছে, ভ্রূণথলির ভেতরে কি থাকে? ধরেন এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিম্বাণু। তো নিষেকের পরে ধরেন এটা একটা শুক্রাণু যুক্ত হয়েছে, এটা ধরেন আরেকটা শুক্রাণু যুক্ত হয়েছে, তাহলে গৌণ নিউক্লিয়াসটা কিসে পরিণত হবে? এই গৌণ নিউক্লিয়াসটা পরিণত হবে হচ্ছে শস্যে। কিসে পরিণত হবে? এই জিনিসটা হয়ে যাবে কি তখন? এটাকে তখন আমরা বলবো শস্য। এটাকে আমরা বলবো শস্য। আর এটাকে আমরা কি বলবো? জাইগোট। এটাকে আমরা কি বলবো? জাইগোট। ঠিক আছে, এই জাইগোটটা পরবর্তীতে কিসে পরিণত হয়? জাইগোটটা তৈরি করে ভ্রূণ। জাইগোটটা কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, আর এই শস্যটা কি হিসেবে কাজ করে? ভ্রূণের খাবার হিসেবে কাজ করে। কি হিসেবে? ভ্রূণের খাবার হিসেবে কাজ করে। শস্যটা কি হিসেবে কাজ করে? ভ্রূণের খাবার হিসেবে কাজ করে। আর এই ভ্রূণথলিটা কোথায় ছিল বলতো? এই টোটাল ভ্রূণথলিটা আসলে কোথায় ছিল? এই জিনিসটা কি? এই জিনিসটা তো ভ্রূণথলি। এটা কি ভ্রূণথলি না? এই ভ্রূণথলিটা কোথায় ছিল? ভ্রূণথলিটা ছিল ডিম্বকের ভেতরে। কার ভেতরে? ডিম্বকের ভেতরে। কার ভেতরে ছিল? ডিম্বকের ভেতরে ছিল। ঠিক আছে, এই ডিম্বকটা আবার কিসের ভেতরে ছিল? ডিম্বকটা ছিল গর্ভাশয়ের ভেতরে। কিসের ভেতরে? গর্ভাশয়ের ভেতরে ছিল, তাই না? এই সাদা অংশটা হচ্ছে গর্ভাশয়। সাদা অংশটা কি? গর্ভাশয়। এটা কি নিষেকের আগে? তো নিষেকের পরে এই সাদা অংশ বা গর্ভাশয় যেটা দেখতে পাচ্ছ সেটা হয়ে যায় ফল। সেটা কি হয়ে যায়? ফল। গর্ভাশয়টা পরিণত হয় ফলে। নিষেকের ফলে পরে গর্ভাশয়টা পরিণত হয়ে যায় কিসে? ফলে। ঠিক আছে, গর্ভাশয়টা হয়ে যায় কি? ফল। আর যেটা এই যে দেখতে পাচ্ছ ডিম্বক, সেটা হয়ে যায় কি? বীজ। সেটা হয়ে যায় কি? বীজ। আর বীজের ভেতরে থাকে কি? ভ্রূণ এবং ভ্রূণের খাবার শস্য। অর্থাৎ যদি আমরা ছবিতে দেখাই তাহলে এটা যদি হয় বীজ,
এটা যদি হয় বীজ, এই বীজের ভেতরে কে আছে? বীজের ভেতরে আছে হচ্ছে ভ্রূণ। ধরো এটা হচ্ছে কি ভ্রূণ। আর ভ্রূণের খাবার হিসেবে কে আছে? ভ্রূণের খাবার হিসেবে আছে কে? শস্য। ভ্রূণের খাবার হিসেবে কে আছে? ধরো এটা হচ্ছে কি শস্য। আর এই বীজটাকে আবৃত করে রাখবে কে? বীজটাকে আবৃত করে রাখবে হচ্ছে ফল। বীজটাকে আবৃত করে রাখবে কে? ফল, যেটা কিভাবে তৈরি হয়েছে? গর্ভাশয় থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে? এই দিস ইজ ফল। তো আমরা যদি একটু মার্কিং করি, একটা আদর্শ ফল যদি আমরা মার্কিং করি, ধরে নাও এটা হচ্ছে একটা ফল। এটা কিসের ছবি? একটা ফলের ছবি। কিসের চিত্র? চিত্র ফল। ঠিক আছে, এটা কিসের চিত্র? একটা ফলের চিত্র। তো ফলের জীবন বৃত্তান্ত যদি আমরা একটু বলি, চিত্র, এটা কিসের চিত্র? এটা হচ্ছে একটা ফলের চিত্র। ফলের হচ্ছে যেটা হচ্ছে আমরা খাই। ঠিক আছে, যে বাইরের যে অংশটা নীল কালারে দেখিয়েছি এটা আমরা খাই। আর যে সবুজ রঙে যে আমরা দেখাইলাম, এই সবুজ অংশটা হচ্ছে ফলের বীজ। ঠিক আছে, সবুজ অংশটা কি? ফলের বীজ। এবং এই বীজের ভেতরে সাদা যে অংশটা দেখতে পাচ্ছি, এই সাদা অংশটা কি বলতে পারবা? সাদা অংশটা হচ্ছে ভ্রূণ, যেটা থেকে পরবর্তীতে নতুন গাছ বের হয়। যেটা থেকে পরবর্তীতে কি হয়? নতুন গাছ বের হয়। এবং এই ভ্রূণটা কি বড় হবে না? বড় হওয়ার জন্য কি ওর শক্তির দরকার হবে না? শক্তির জন্য কি ওর তো খাদ্য দরকার, পুষ্টি দরকার। সেটা হচ্ছে হলুদ রঙের শস্য। ঠিক আছে, তো এই যে আমরা ভাত খাই না, এই যে আমরা ভাত খাই না, এই ভাতের ক্ষেত্রে দেখো আমরা কি করি? চাল, ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করলেই সেখান থেকে আমরা চাল পাই, তাই না? এই চালটাকে আমরা বলি শস্য। আর ধান কেন সিদ্ধ করি জানো? ধানের বীজে দেখো, ধান সিদ্ধ করলে তাপে ভ্রূণটা মারা যায়। ধান সিদ্ধ করলে ধানের ভেতরে যেই ভ্রূণটা থাকে সেটা তাপে মারা যায়। তাহলে থেকে যায় কে? থেকে যায় হচ্ছে শস্য, যেটাকে আমরা চাল হিসেবে খাই। ক্লিয়ার? ক্লিয়ার? ধানের কোনো ফল নাই, ধানের ফল খোসার সাথে মিলে যায়। ঠিক আছে, ধানের কোনো ফল নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার, খুবই ভালো। তাহলে দেখেন ফলের উৎপত্তি এটাই লিখেছে যে নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ সৃষ্টি করে তাকেই আমরা বলি হচ্ছে ফল। তার মানে আমরা জানতে পারলাম মেইনলি গর্ভাশয়টাই কিসে পরিণত হচ্ছে? ফলে পরিণত হচ্ছে। ঠিক আছে, গর্ভাশয় যেটা আছে সেটাই কিসে পরিণত হয়? গর্ভাশয়টা পরিণত হয় ফলে। ঠিক আছে, গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বকটা ছিল সেই ডিম্বকটা পরিণত হয় কিসে? বীজে। ডিম্বকটা কি সৃষ্টি করে? বীজ সৃষ্টি করে। আর যেটা গৌণ নিউক্লিয়াস ছিল সেটা পরিণত হয় কিসে? শস্যে। এই শস্যকে অনেক জায়গায় আবার এইভাবে শস্যও লেখা আছে, একই কথা। এটার আরেকটা নাম হচ্ছে এন্ডোস্পার্ম, ইংরেজিতে আমরা বলি এন্ডোস্পার্ম। ঠিক আছে, এরপর যদি খেয়াল করো যেটা ছিল হচ্ছে তোমার কি? ডিম্বাণু। ডিম্বাণু তো শুক্রাণুর সাথে যুক্ত হয়। ডিম্বাণু আর শুক্রাণু মিলে তৈরি হয়ে যায় কি? জাইগোট। এই ডিম্বাণু আর শুক্রাণু মিলে যে জাইগোট তৈরি হয় সেটা পরিণত হয় কিসে? সেটা পরিণত হয় হচ্ছে ভ্রূণে। সেটা পরিণত হয় কিসে? ভ্রূণে। আর এই ভ্রূণটাই পরবর্তীতে পরিণত হয় কি? নতুন উদ্ভিদ বা নতুন চারা গাছ, নতুন গাছ সৃষ্টি করে। ঠিক আছে, এইটা হচ্ছে আসল কথাবার্তা। এই স্লাইডটা খুব ভালো করে সবাই মাথায় রাখবেন। এখন একটু দেখেন বাকি কথা কি বলেছে। দেখেন কি বলেছে, নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে তার কারণেই গর্ভাশয়টা ফলে পরিণত হয়। ডিম্বকগুলো কিসে পরিণত হয়? এই যে বললাম বীজে পরিণত হয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। ওকে, আপনাদের কাছে যেহেতু ক্লিয়ার, খুবই ইজি টপিক। এখন দেখো, যে গাছে ফল সৃষ্টি হয় না সেখানে গর্ভাশয় কিছুই পরিণত হয় না, গর্ভাশয় নষ্ট হয়ে যায়। গর্ভাশয় যেসব গাছে থাকে না, যেসব ফুলে গর্ভাশয় থাকে না, সেসব ফুলেই তোমার ফল সৃষ্টি হবে না। এখন আসো ফল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ এবং ইনফরমেশন আমরা দেখব। দেখো, ফার্স্টেই বলেছে প্রকৃত ফল, এরপর আছে অপ্রকৃত ফল, এরপর আছে সরল ফল, এরপর কি আছে? গুচ্ছ ফল, যৌগিক ফল। ঠিক আছে, তো এই ক্লাসিফিকেশন গুলো আমরা একটু দেখব। দেখো, ফার্স্টে যদি আমরা বলি প্রকৃত ফলটা কি, আমরা বলেছিলাম গর্ভাশয় থেকে সৃষ্টি হয় কি? ফল। তো যদি এমন হয় যে শুধু গর্ভাশয় ফলে পরিণত হয়েছে তাহলে সেটাকে আমরা কি বলি? প্রকৃত ফল। যদি এমন হয় শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হয়েছে তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত ফল। যদি এমন হয় যে শুধু গর্ভাশয় না, গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ ফলে পরিণত হয়েছে, গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ কিসে পরিণত হয়েছে? ফলে পরিণত হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ফল।
তাহলে একটা ফল প্রকৃত নাকি অপ্রকৃত সেটা ডিপেন্ড করে কার উপর? গর্ভাশয়ের উপর। যদি গর্ভাশয় নিজে সরাসরি ফলে পরিণত হয়, জাস্ট গর্ভাশয়টা যদি ফলে পরিণত হয় তাহলে বলবো প্রকৃত ফল। আর যদি এমন হয় যে গর্ভাশয় ব্যতীত ফুলের অন্যান্য অংশ ফলে পরিণত হয়েছে তাহলে কি বলবো? অপ্রকৃত ফল। তো প্রকৃত ফলের এক্সাম্পল হচ্ছে আম, কাঁঠাল, এবং অপ্রকৃত ফলের এক্সাম্পল হচ্ছে আপেল, চালতা। ঠিক আছে, ওকে। এখন আসো সরল ফল। হোয়াট ইজ সরল ফল? দেখো, একটি মাত্র গর্ভাশয় থেকে যদি ফল সৃষ্টি হয়, একটি মাত্র গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হলে বলবো সরল ফল। তো এই সরল ফল আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে রসালো ফল আর একটা হচ্ছে নিরস বা রসহীন ফল। তো রসালো ফলের হচ্ছে ফলের ত্বকটা হয় পুরু এবং রসালো। ঠিক আছে, এই ধরনের ফল পাকলে ফল ত্বক ফেটে যায় না, যেহেতু রসালো সো পাকলেও ফেটে যাবে না। এক্সাম্পল হচ্ছে আম, জাম, কলা। এটা কি পাকলে ফেটে যায়? এটা কিন্তু পাকলে ফাটে না। এরপর দেখো নিরস ফলের ফল ত্বকটা কেমন হয়? পাতলা, এবং পেকে গেলে ত্বক শুকিয়ে ফেটে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। সো এদেরকে আমরা নিরস ফল বলি। এক্সাম্পল কি? শিম, ঢেঁড়স এবং সরিষা, এগুলো কিন্তু শুকাইলে ফেটে যায়। ঠিক আছে, ওকে। এখন আসো গুচ্ছ ফল। গুচ্ছ ফলের কনসেপ্টটা কি? যখন একটা ফুলে অনেকগুলা গর্ভাশয় যদি থাকে এবং সবগুলা গর্ভাশয় মিলে প্রত্যেকটা গর্ভাশয়ে যদি একটি বোটার উপর গুচ্ছ আকারে সাজানো থাকে তখন তাকে আমরা কি বলি? গুচ্ছ ফল। মানে একটা গর্ভাশয় থেকে তো ফল সৃষ্টি হয় জানি, তো যদি এমন হয় একটা ফুলে গর্ভাশয় অনেকগুলা এবং সবগুলা গর্ভাশয় একটা বোটার উপরেই আছে, তাহলে সবগুলা গর্ভাশয় একসঙ্গে যদি ফলে পরিণত হয়ে যায় তাহলে গুচ্ছ গুচ্ছ ফলের সৃষ্টি হয়। যেমন এই যে পাশের ছবিতে দেখো গুচ্ছ 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 ফলের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই গুচ্ছ গুচ্ছ আকারে যে ফলটা তৈরি হলো, যেমন এটা আতা ফলের আমরা ছবি দেখতে পাচ্ছি। এটা কি ফল? আতা ফল। ঠিক আছে, তো এটা হচ্ছে আতা ফল। এই ধরনের অনেকগুলা গর্ভাশয় একসঙ্গে ফলে পরিণত হইলে সেটাকে আমরা কি বলি? গুচ্ছ ফল বলি। এরপর দেখো একটা পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি কি ছিল? যে কাণ্ড থেকে বের হওয়া যে শাখার গায়ে ফুলগুলা একটা বিশেষ নিয়মে সাজানো থাকবে, সেই ফুল সহ শাখাটাকে আমরা কি বলবো? ফুল সহ শাখাটাকে আমরা কি বলি? পুষ্পমঞ্জরি বলি। তো ধরো এটা একটা পুষ্পমঞ্জরি। এই পুষ্পমঞ্জরির সবগুলা ফুল টোটাল পুষ্পমঞ্জরি সহ ফলে পরিণত হয়ে গেছে, সেটাকে আমরা কি বলি বলতো? যৌগিক ফল। যেমন হচ্ছে কাঁঠাল। কাঁঠাল ভাঙলে দেখবা ছোট ছোট হচ্ছে কোষ বা রোয়া বলি আমরা, সেটা পাওয়া যায়, এবং এটা মাঝখানটা বিশাল লাঠির মতো থাকে না, ওই লাঠির মতো অংশটা হচ্ছে মঞ্জরি দণ্ড, যার গায়ে ফুলগুলা সাজানো ছিল। এই দণ্ড সহ টোটাল ফুলটাই কিসে পরিণত হয়ে গেছে? পরিণত হয়ে পুষ্পমঞ্জরি পরিণত হয়ে ফল সৃষ্টি করেছে। এটাই দেখো বললো যে একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে আনারস, কাঁঠাল। আর এদিকে হচ্ছে গুচ্ছ ফলের এক্সাম্পল এই যে আতা, চম্পা, নয়নতারা, শরীফা। এরপর একটু সামনে যাই, আমাদের জন্য অপেক্ষা করছে কুইজ। তো তার আগে একটু বলে রাখি, কুইজটা তো তোমরা দেখতেই পারতেছো। তো আমরা পোলটা লঞ্চ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে না আঙুর গুচ্ছ ফল না, ঠিক আছে, আঙুর সরল ফল। এখন দেখো এই পোলটা লঞ্চ করা, পোলটা তো দেখতেই পাচ্ছ, তোমরা আনসার করতে পারবা। তার আগে দেখো এই যে এতক্ষণ আমরা ফল নিয়ে যে কথাবার্তা বললাম না, ফলের প্রকার ভেদগুলা পড়াইলাম না, এই প্রকার ভেদগুলা কোনটা সরল ফল কাকে বলে, গুচ্ছ ফল কাকে বলে, যৌগিক ফল কাকে বলে, কোনটার কি মানে শর্ত এবং উদাহরণ, এখান থেকে পরীক্ষায় সৃজনশীলের ক খ এবং একই সঙ্গে এমসিকিউ অনেক 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 আসে। সো এই টপিকটা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এখন দেখো এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে এ চিহ্নিত অংশটা কি, বি চিহ্নিত অংশটা কি? এ চিহ্নিত অংশটা আমরা বুঝতেই পারতেছি, এ চিহ্নিত অংশটা হচ্ছে পরাগরেণু। এ চিহ্নিত অংশ কি? যে গর্ভমুণ্ডে পতিত হয়ে আছে, যদি ছবিটা একটু ঘোলা, এটাকে আমরা কি বলছি? পরাগ রেণু। আমি বোঝার জন্য বলে দিচ্ছি। আর বি চিহ্নিত যে অংশটা, দুইটা কোষ একসঙ্গে আছে, এই বি চিহ্নিত অংশটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। বি চিহ্নিত অংশটা কি? গৌণ নিউক্লিয়াস। আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, যেহেতু ছবিটা একটু হেজি, সো আমি একটু ইজি করে দিচ্ছি যে বিটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এখন প্রশ্নটা দেখো যে নিষেকের পর বি চিহ্নিত অংশ অর্থাৎ গৌণ নিউক্লিয়াস পরিণতির ক্ষেত্রে কোনটা সঠিক? শস্যে পরিণত হবে, ভ্রূণে পরিণত হবে, বীজে পরিণত হবে, নাকি ফলে পরিণত হবে? এখন পোলটা লঞ্চ করছি, তোমরা আনসার করে দাও, ভুল যাতে না হয়। আমি সব হিন্ট দিয়ে দিয়েছি, কিন্তু এখন আনসার করো। ওকে ওকে জাইগোট শস্য তৈরি হতে কতদিন সময় লাগে? এক এক ফল এক এক রকম অর্থী, এটা ফিক্সড নাই।
ঠিক আছে, ওকে অভি ভালো করে আনসার করো। অপ্রকৃত ফলটা কি আসলে বুঝেন নাই? শুধু গর্ভাশয়টা যদি ফলে পরিণত হয় তাহলে বলবো প্রকৃত ফল। গর্ভাশয় ব্যতীত ফুলের অন্যান্য যে কোনো অংশ, সেটা হতে পারে গর্ভদণ্ড, হতে পারে গর্ভমুণ্ড, যে কোনো অংশ থেকে যদি ফল সৃষ্টি হয় তাহলে আমরা কি বলবো? অপ্রকৃত ফল। ঠিক আছে, ওকে। না ক্লাস শেষ, আমাদের আর কোনো টপিক আলোচনা নেই, এরপর একটা কুইজ, তারপরে আমরা শেষ করে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, আমরা 3 সেকেন্ড রাখবো, এর মধ্যে আনসার করেন বাকিরা যারা বাকি আছেন। আচ্ছা 5 সেকেন্ড, যান, কাউন্টডাউন শুরু করছি। 5 4 3 2 1 ক্লোজ। আমরা পোলটা ক্লোজ করে দিচ্ছি। দেখেন আপনারা 62% স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পেরেছেন, খুবই ভালো। বাকিরা হয়তো বুঝতে পারেন নাই বা ভুল করছেন কিনা জানি না, কারণ আমি একদম সবগুলা হিন্ট দিয়ে দিয়েছিলাম। দেখো কি বলছিলাম, যে নিষেকের পর গৌণ নিউক্লিয়াসটা কিসে পরিণত হয়? শস্যে পরিণত হয়। ঠিক আছে, বিচিহ্নিত অংশটা ছিল গৌণ নিউক্লিয়াস, যেটা পরিণত হবে কিসে? শস্যে পরিণত হবে। আমি নোটও তোমাদেরকে করে দিয়েছি, কিন্তু সরাসরি ডিরেক্ট নোট করে দিয়েছিলাম। এই যে গৌণ নিউক্লিয়াস, যেটা গৌণ নিউক্লিয়াস, ঠিক আছে, গৌণ নিউক্লিয়াস, সংক্ষেপে গৌণ লিখে রেখেছিলাম। গৌণ নিউক্লিয়াস যেটা আছে সেটা কিসে পরিণত হবে? শস্য বা এন্ডোস্পার্মে পরিণত হবে। ঠিক আছে, সো আনসারটা হবে কি? শস্য। ঠিক আছে, আনসারটা কি হবে? শস্যে পরিণত হবে। কারেক্ট অ্যান্সার ইজ এ। তো এখন আমরা একটু খেয়াল করি লিডার বোর্ডের দিকে, যদি একটু তাকাই, সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে হচ্ছে ফাহিম। কংগ্রাচুলেশনস ফাহিম। এরপর আছে রাফি, ফিদা, আতকিয়া, নাহিন, জিহান, নাফিস, প্রান্ত, তকি, উদয়। অভিনন্দন তোমাদেরকে। এবং এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভেরি গুড। এরপর আমরা পরের কুইজটা দেখি, সবাই একটু মনোযোগ দাও। পরের কুইজ দেখো, একটিমাত্র গর্ভাশয় থেকে যখন ফলের সৃষ্টি হয় তখন তাকে কি বলে? ঠিক আছে, একটিমাত্র গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হলে কি বলবো? সরল ফল, রসালো ফল, গুচ্ছ ফল, না যৌগিক ফল? তো আমরা পোলটা লঞ্চ করে দিয়েছি, তোমরা আনসার করে ফেলো। ওকে, একটু আনসার করে ফেলো ঠান্ডা মাথায়, মাথা গরম করে ভুল করার দরকার নেই। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, আমরা বেশি সময় দিব না, কিন্তু আমরা বেশি সময় দিব না। লাস্ট 10 সেকেন্ডস। 10 9 8 7 6 5 4 3 2 1 ক্লোজ। ওকে, খুবই ভালো, তোমরা এখানে অনেক ভালো করেছো। 84% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। তো দেখো, একটি মাত্র গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তাহলে বলি আমরা সরল ফল, আর যদি অনেকগুলা গর্ভাশয় একটা ফল সৃষ্টি করে তাহলে বলি গুচ্ছ ফল। তো দেখো, সরল ফল হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটি মাত্র গর্ভাশয় থেকে একটি মাত্র ফল সৃষ্টি হলে বলবো সরল ফল, আর অনেকগুলা গর্ভাশয় মিলে একটি ফল সৃষ্টি করলে বলবো গুচ্ছ ফল। আর সরল ফলটা হতে পারে দুই রকম, একটা হচ্ছে রসালো আর একটা হচ্ছে রসহীন। আর এই যৌগিক ফলের বিষয়টা অলরেডি বলেছি, যে টোটাল পুষ্পমঞ্জরি সহ যদি ফলে পরিণত হয় সেটাকে আমরা বলি যৌগিক ফল। সো কারেক্ট অ্যান্সার ইজ এ। এখন দেখেন আমরা একটু লিডার বোর্ডের দিকে যাই। সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়েছে জিহান। কংগ্রাচুলেশনস জিহান। এরপর আছে আতকিয়া আবারও, এরপর আছে নিহাল, আকাশ, রায়ান, সচ্চ, এরপর আছে হচ্ছে কে ফাহিম, তকি, তৌসিফ এবং আদিবা। কংগ্রাচুলেশনস তোমাদেরকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এখন ফাইয়াজ জিজ্ঞাসা করেছো ওএমআর শিটটা কি। দেখো, ওএমআর শিট হচ্ছে তোমাদের বাসায় বসে পরীক্ষা দেওয়ার একটা পদ্ধতি। তোমরা এতদিন কি করো? এক্সাম গুলা দিয়েছো অনলাইন পোর্টালে, বাট এখন তোমাদের সুবিধাটা কি? তোমরা বাসায় বসে ওএমআর শিটে গোল পূরণ করতে পারবা। ঠিক আছে, গোল্লা ভরাট করে উত্তর সাবমিট করতে পারবা। কিভাবে? তোমাদের যে পরীক্ষার যে অপশনটা আছে, এক্সাম অপশন, অনলাইন এক্সাম অপশনে গেলে প্রশ্ন আসবে স্ক্রিনে, এবং তোমাকে ক্লিক করতে হবে, যে সিলেক্ট করতে হবে তুমি কি ওএমআর শিটে এক্সাম দিবা নাকি হচ্ছে ফোনের পোর্টালেই হচ্ছে আনসারটা তুমি করবা। যদি তুমি সিলেক্ট করো হচ্ছে বাসায় বসে ওএমআর শিটে তুমি এক্সামটা দিবা, তাহলে তোমার টাইমটা ফিক্স হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, তুমি ওএমআর শিটে আনসারটা দাগাইতে থাকবা। দাগানো শেষ হয়ে গেলে তুমি সাবমিট বাটনে ক্লিক করবা, যে তোমার পরীক্ষার টাইম শেষ। এরপর ওএমআরটা হচ্ছে স্ক্যান করে দিতে হবে, তোমার স্ক্যানিং অপশন আসবে, ওএমআর শিটটা রেখে তুমি ফোনে তোমার আনসার শিটটা স্ক্যান করতে পারবা, এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমার কোশ্চেনের আনসারটা গুলা কিন্তু, অর্থাৎ তোমার রেজাল্টটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ওএমআর বুকের সুবিধা। তো এটার উপর একটা টিউটোরিয়াল ভিডিও আছে, সো এটা তোমরা একটু দেখে নিও। এরপর তোমাদের জন্য একটু কুইজ আছে, সরি এমসিকিউ আছে, একটু আলোচনা করি। দেখো, কোনটি রসালো ফল? কোনটি রসালো ফল? দেখো তো, আমরা সহজেই জানি কলা হচ্ছে কি রসালো ফল। ঠিক আছে, এরপর দেখো, পরাগ নালীতে
কয়টি পুংগামিট সৃষ্টি হয়? এটাও কিন্তু আমরা জানি। কয়টা বলো তো? 2টা পুংগামিট সৃষ্টি হয়। কয়টা পুংগামিট? 2টা পুংগামিট সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে। কয়টা পুংগামিট? 2টা পুংগামিট সৃষ্টি হবে। ওকে, একজন জিজ্ঞাসা করছে পুষ্পমঞ্জরি কি? গত দিনের ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, এরপর আসো হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, খুবই সহজ। এটা দেখো, একটা ডিম্বকের ছবি আমরা দেখতে পাচ্ছি। ডিম্বকের ভেতরে কি আছে? ভ্রূণথলি আছে এবং এখানে নিষেক সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে কি সম্পন্ন হচ্ছে? নিষেক সম্পন্ন, হ্যাঁ নিষেক সম্পন্ন হচ্ছে। তো সংজ্ঞায় বলেছে নিষেক কি, ত্রিমিলন কি ব্যাখ্যা করবা, নিষেক প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে এটা ব্যাখ্যা করবা, এবং এক্স চিহ্নিত অংশের ভেতরে যে প্রক্রিয়াটি সংঘটিত হয় জীবজগতে তার ভূমিকা, অর্থাৎ নিষেক সম্পন্ন হচ্ছে, জীবজগতে নিষেকের ভূমিকা আলোচনা করতে হবে। ঠিক আছে, কোনটা কাঁঠাল হবে? রসালো ফল কোনটি? রসালো ফল অবশ্যই কলা। দেখো তোমাদেরকে একটু বোঝাই দিই রসালো ফলকে। একজন ডাউট দিলা যে কাঁঠাল হবে। দেখো রসালো ফলটা কি? রসালো ফল হচ্ছে ফলের ভেতরে হচ্ছে রস থাকবে বেশি এবং ফল ত্বকটা হবে পুরু। আম, জাম, কলা। আর কাঁঠালটা কি? সম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফলে পরিণত হলে সেটাকে আমরা কি বলি? যৌগিক ফল। কাঁঠাল হচ্ছে যৌগিক ফলের উদাহরণ। ক্লাস ভালো করে খেয়াল করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাদের এখনো কনফিউশন আছে অবশ্যই ক্লাসের রেকর্ডিংটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর হোমওয়ার্কটা আপনারা সুন্দর করে গ্রুপে আপলোড করে দিবেন। ঠিক আছে, কাঁঠাল ও রসালো খেতে সেটা ঠিক আছে, কিন্তু ক্রাইটেরিয়া অনুসারে কাঁঠালকে আমরা যৌগিক ফলের মধ্যে বলতেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস এ পর্যন্তই। আর ক্লাসে সুন্দর মতো কোঅপারেট করার জন্য, ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইংরেজিতে দিলাম আজকে, থ্যাঙ্কস। ওকে, আল্লাহ হাফিজ।